নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। সাথে আমি রয়েছি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পুষ্পতল দাহকে ঘিরে উত্তেজনা ছড়ালো। পুষ্পতলে আগুন লাগাতে বাধা দেয় শ্রীভূমি পুলিশ। শ্রীভূমিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহকে ঘিরে উত্তেজনা ছড়ালো। কুশপুতুলে আগুন লাগাতে বাধা দেয় শ্রীভূমি পুলিশ। এরপরই পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হয় তীব্র ধস্তাধস্তি ও টানাপোড়েন। দিল্লিতে ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ ও হামলার প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শ্রীভূমিতে বিক্ষোভে নামে যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। দলীয় কার্যালয়ের সামনে ধর্নায় বসার পাশাপাশি শিক্ষামন্ত্রী কুশপুতুল দাহের কর্মসূচি গ্রহণ করা হয়। তবে কুশপুতুলে আগুন দেওয়ার আগেই বাধা দেয় শ্রীভূমি পুলিশ। এর সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র টানাপোড়েন ও ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয়। কিছুক্ষণ ধরে উত্তেজনা চললেও শেষ পর্যন্ত পুলিশ কুশপুতুল দাহ করতে দেয়নি। যুব কংগ্রেসের অভিযোগ, ছাত্রদের উপর হামলার ঘটনার প্রতিবাদে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। मोदी तेरी तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी। जब मोदी करता है पुलिस को आगे करता है, जब मोदी करता है पुलिस को आगे करता है। छात्र एकता जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, छात्र एकता जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। पुलिस जुलम मानছিনা পুতুলিকার কারণে আমি পুতুলিকা এক মিনিট রব আমি আইনের শ্রদ্ধা করব। পুতুলিকা তো দাও না আমি দাও না আজ আমি পুতুলিকা সালাম আছে কি পারমিশন আরগো বানাও আপনালোকে তার আগতে আহি আমার পৰা লৈ গলে আমি আজি গণতান্ত্ৰিক দেশত যদি পুতুলিকা দাও কৰিব নোৱাৰো কিবা আছে আমি তো মাজত গলো এতেন আপোনালোকে তাৰ আগতে টান মাৰি লৈ গলে আপোনালোকে কি কথা আছে ৰাস্তা চলাই আমি তো আপুনি তো যাব না আমি যুৱ কংগ্ৰেছৰ উদ্যোগত আমাৰ কংগ্ৰেছৰ গোটেই উইংছে ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছতকৈ আৰম্ভ কৰি NSUI যুৱ কংগ্ৰেছ সকলো শাখা সংগঠনে মিলি আজি আমি এখন প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছোঁ। আপোনালোক সকলো অৱগত যে কেনেকৈ দিল্লী যন্তৰ মন্তৰত দিল্লী পুলিচে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ওপৰত নিৰ্মমভাৱে লাঠিচাৰ্জ কৰিছে। আজি আন্দোলনৰ সুৰবাত সকলোৱে আপোনালোকে জানে যে আমাৰ সুনামধন্য সাইণ্টিষ্ট ছাৰ সোনাম ৱাংচুকে এখন আন্দোলন ৰচনা কৰিছিলে, যেটো হৈছে নিটৰ পেপাৰ লিক লৈ। আজি যেনেকৈ নিটৰ পেপাৰ লিক হৈ আছে, আজি যেনেকৈ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামত পেপাৰ লিক হৈ থাকে, তাতে আমি যিমানহে আন্দোলন কৰোঁ, যিমানে মেমৰেণ্ডাম দিওঁ, কিন্তু কোনো ধৰণৰ কোনো সুৰাহ আল্টিমেটলি নহয়। তো এইটো কাৰণে ছাত্ৰসকলৰ মানে কি কম পেচেঞ্চ লেভেলটো তোৰ বান্ধটো ভাঙি গৈছে। সেইটো কাৰণে তেখেতলোকে আন্দোলন কৰিছে। আৰু এই আন্দোলনত আমি দেখা পাইছোঁ চৰকাৰে কেনেকৈ পুলিচ লগাই, দিল্লী পুলিচে কেনেকৈ নিৰ্মমভাৱে লাঠিচাৰ্জ কৰিছে।
বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চের দাবিতে নতুন আশার সঞ্চার। বরাক উপত্যকার গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি কাছাড় জেলা শাখা। বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চের দাবিতে নতুন আশার সঞ্চার। বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির কাছাড় জেলা শাখা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর কমিটির নেতারা দাবি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে ইতিবাচক বার্তা পেয়েছেন। কমিটির সভাপতি ধ্রুব কুমার সাহা জানান, 16 জুলাই প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে তার দাবি মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিষয়টি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় সম্পূর্ণ এবং প্রধান বিচারপতির অনুমোদন পেলে বাকি প্রক্রিয়া এগোবে। তখন এরও উত্তর আমরা বলি যে যারা আমাদের ফ্রেটার্নিটি, তো আমরা এসেছি 48 লক্ষ মানুষের এবং এই 48 আছে এই 48 জন আর 50 জন মানুষের বিরোধিতা ইয়ে রাখে না। আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনারা সরকারের কী ধরনের ইয়ে আছে সেটা সম্পর্কে কিছু ভাবে প্রাঞ্জলভাবে আমরা বলতে পেরেছি। প্রথমে বলি যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। মুখ্যমন্ত্রী খুবই প্রাঞ্জল ভাষায় বলেছেন যে আপনি তো আপনাদের এই বিষয়ের কাজটা ইতিমধ্যেই করে দিয়েছে। অর্থাৎ তিনি বলছিলেন যে প্রথমে তখন আমরা স্মারকপত্র প্রদান করি গভর্নরের কাছে এবং গভর্নর সেটা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছেন, তখন সেটা ল ডিপার্টমেন্ট থেকে চিফ জাস্টিস গুয়াহাটি হাইকোর্টের কাছে যে প্রেরণ করা হয় সেই কথাটাই তিনি বলছেন যে আমি ইতিমধ্যে আপনাদের কাজ করে দিয়েছি। তারপর আমরা যখন বললাম স্যার আপনার কাজটা এখন শেষ হচ্ছে, মুখ্য বিচারপতি তখন সেটা পাঠাবেন, তারপর তো আপনার আসল কাজ হবে। মানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যেটা দেখা হয়েছে সেখানে অল এলং বাকি যেহেতু ওই দিনই 15 তারিখে লাস্ট অ্যাসেম্বলি ছিল, বাকি যারা মিনিস্টার ছিলেন বা বিধায়করা ছিলেন তারা বিভিন্ন কাজের জন্য তারা চলে আসছেন, কেউ দিল্লি চলে গেছেন, কেউ বরাক উপত্যকায় চলে আসছেন। কিন্তু দুজন কিশোরনাথ বরকলার বিধায়ক এবং আমাদের ডক্টর রাজদীপ রায়, ওরা অল এলং ওরা যত সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি বা যখন সাক্ষাৎ হয়েছে তোরা অলরেডি ওরা দুজন ছিল। এবং কমলাক্ষ দেবপুরকার প্রথম দিন থেকেই যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এটা পুরো মানে কী বলবো আমি, এটা ডেফিনেটলি এটা একটা আমরা সত্যিকারের আমরা কৃতজ্ঞ। আমরা আমাদের এই উপত্যকার প্রত্যেকজন প্রতিনিধির কাছে। আমাদের বিভাগ চাপ রয়েছে, নিখিল দা জেনারেল সেক্রেটারি রয়েছেন, বিভিন্ন কমিটির সদস্যরা রয়েছেন, শিক্ষাবিদ থেকে ব্যবসায়ী থেকে ব্যাংকের কর্মচারী থেকে বিভিন্ন স্তরের মানুষরা আমাদের এই কমিটিতে রয়েছেন। আপনাদের সাংবাদিক মহল থেকেও আমাদের কমিটিতে রয়েছে। আমাদের যে 18 জনের প্রতিনিধি দল গিয়েছে গুয়াহাটিতে আপনারা শুনেছেন, সেই প্রতিনিধি দলে একজন বরিষ্ঠ সাংবাদিক ছিলেন আমাদের সঙ্গে, যিনি বার্তালিপি পত্রিকার সম্পাদক অরিজিৎ দত্ত মহাশয়। তো এই হচ্ছে আমাদের আমাদের উল্লেখযোগ্য ঘটনা। চতুর্থ যে ঘটনা হচ্ছে যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিলচরের নাগরিক সমস্যার সমাধানের দাবিতে প্রতিবাদী মিছিল। পৌর কার্যালয় ঘেরাও ও 8 দফা দাবিতে স্মারকলিপি কংগ্রেসের। শিলচরের নাগরিক সমস্যা সমাধানের দাবিতে প্রতিবাদী মিছিল। পৌর কার্যালয় ঘেরাও ও 8 দফা দাবিতে স্মারকলিপি কংগ্রেসের। শিলচর শহরের দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানের দাবিতে বুধবার শিলচর জেলা কংগ্রেস একটি প্রতিবাদী মিছিল বের করে। জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পৌর কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে জেলা কংগ্রেস সভাপতি সজল কুমার আচার্যের নেতৃত্বে প্রশাসনের কাছে 8 দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয় পৌরসভা কর্পোরেশনের উন্নতি হওয়ার পৌর নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবায় জবাবদিহিতার অভাব দেখা দিয়েছে। ফলে শহরের জলাবদ্ধতা, অনিয়মিত পানীয় জল সরবরাহ, ভাঙাচোরা রাস্তা, দুর্বল নিকাশি ব্যবস্থা, যানজট, বেআইনি পার্কিং, মূল্যবৃদ্ধি, মাদক ও সমাজবিরোধী কার্যকলাপের মতো সমস্যা দিন দিন বাড়ছে।
জেলা কংগ্রেসের দাবির মধ্যে রয়েছে নিয়মিত নর্দমা পরিষ্কার, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, রাস্তা ও ড্রেন পরিষ্কার, পৌর তহবিলের ব্যয়ের হিসেব প্রকাশ, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক বিরোধী কঠোর পদক্ষেপ এবং দ্রুত গণতান্ত্রিক স্থানীয় স্বশাসন ব্যবস্থা চালুর উদ্যোগ। জেলা কংগ্রেস আশা প্রকাশ করেছে, জনস্বার্থে উত্থাপিত দাবিগুলি গুরুতর সঙ্গে বিবেচনা করে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নেমেছেন, রাস্তাঘাট নিয়ে প্রতিবাদ করছেন, কর বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করছেন, দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করছেন, আর প্রশাসন সরকার ঘুমিয়ে আছে। দুঃখের ব্যাপার, সেই পৌরসভায় থেকে কংগ্রেস আমলে যখন বোর্ড ছিল অনেক ভালো ভালো কাজ হয়েছে। এই অফিস বিল্ডিংটা কংগ্রেস আমলে হয়েছিল। আজকে গুলদিঘির পাড়ের অবস্থা কি? যারা ব্যবসায়ী আছেন, গুলদিঘির পাড়ে যারা ব্যবসা করছেন, তাদেরকে জিজ্ঞেস করুন, তাদের পিচ ওয়ালা লেগে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে। পৌরসভা এখন নিগম হয়েছে, কিন্তু তার যে পরিষেবা আমরা কিন্তু সেভাবে পাচ্ছি না। বিগত ৬-৭ বছর হলো আমরা দেখছি বর্তমানে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা অনৈতিকভাবে পৌর করে নানা সমস্যায় এই শহর এলাকার মানুষের পড়তে হচ্ছে। আমরা যদি দেখি, আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদী মিছিল বের করে রাস্তা পরিক্রমা করে আমরা পৌরসভার যিনি এখানে কমিশনার আছেন মিস্টার দাস, ওনার হাতে আমরা জমা দিয়েছি। আমরা বিস্তারিত দাবির কথা আমরা বলেছি, উনি সুন্দরভাবে আমাদের কথা শুনেছেন এবং উনি বলেছেন, উনি মাত্র 8-10 দিন হয়েছে উনি এখানে এসেছেন এবং আমরা ডিমান্ড রেখেছি যে গার্বেজ সমস্যা, বিশুদ্ধ পানীয় জলের সমস্যা, ট্রাফিক সমস্যা এবং যারা ব্যবসায়ীরা যারা আছে, ফুটপাতে যারা ব্যবসায়ীরা আছে, তাদেরকে একজন নির্দিষ্ট একটা জায়গা করে একটা মার্কেটের পরিবেশ করে তাদেরকে ওইখানে ব্যবসার জন্য সুযোগ দেওয়া হোক। এবং আজকে আমরা যারা কংগ্রেসের পক্ষ থেকে শিলচরবাসীর প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে এখানে এসে সামিল হয়েছেন এবং অনেক দিন থেকে দেখছি শিলচর শহরের যারা নাগরিকরা আছেন তারা তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন। বিশেষ করে আমরা বলেছি শিলচর মেডিকেল কলেজের কথা, যে বেহাল অবস্থা, একটা রুগী যখন সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করা হয় অ্যাম্বুলেন্স নিয়ে থেকে শুরু করে বা নিজের ব্যক্তিগত গাড়ি দিয়ে 4 থেকে 5 ঘন্টার সময় লাগে। তার জন্য যানজট সমস্যা এত বেশি হয়েছে শিলচর শহরে। সের জন্য আমরা জেলা কংগ্রেসের একটা পদক্ষেপ নিয়েছি এবং আমরা জনসাধারণের যেগুলো দৈনন্দিন সমস্যা, জমা জল থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে আমরা সামিল হব। এবং আমরা বলেছি একটা কথা, যে নির্দিষ্ট সময় যাতে জলটা ছাড়া হয়। কোনোদিন দেখা যায় দুপুর 12টার সময়, কোনোদিন দেখা যায় বিকাল 3টার সময়। আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়েছি যে সকাল দিকে আপনারা যে জলের পেয়েছে যেটা সাপ্লাই জলের ব্যবস্থা করবেন। এবং আরেকটা বলছি, সঞ্জয় মার্কেট নিয়ে বলেছি যে অনেক দিন থেকে সঞ্জয় মার্কেটের কাজ বন্ধ কেন, সেটা আমরা জবাব চাইছি। কারণ দেখেছি পৌরসভা মার্কেটের সামনে গোপীনাথ সিনেমার সামনে রাস্তায় বসে ব্যবসায়ীরা ব্যবসা করছেন, কিন্তু মিনিমাম এই সঞ্জয় মার্কেটে প্রায় 100 জনের ব্যবসার জায়গা ছিল, আজকে তারা রাস্তায় বসে ব্যবসা করছে। এবং আমরা বলেছি সকাল 10টার থেকে যে ট্রাফিক জ্যাম হয় শিলচর শহরে প্রত্যেক জায়গাতে, সেই ট্রাফিক জ্যাম যারা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার জন্য ঠিকমতো যেতে পারে না, ঠিক টাইম মতো আমাদের কলেজে কলেজে পৌঁছতে পারে না। এবং যারা শিলচরের যেভাবে আজকে যুবক ছেলেরা আজকে বিভিন্ন পরিবেশে চলে গেছে, সেটার দিকে লক্ষ্য রাখা দরকার। এবং প্রয়োজনীয় নিত্য যেগুলো আছে জিনিসপত্র, সেটার জন্য একটা ইনকোয়ারি করা হোক এবং ইনকোয়ারি করে দেখা হোক। আজকে সরকার যে সবজির দাম 40 টাকা, সেটা দেখবেন কি অত কলেজ জুটে সেটার দাম 80 টাকা। একটা ঠিক একটা নির্দিষ্ট একটা দাম ঠিক করা হোক। ঝিঙ্গার দাম কত, আলুর দাম কত, সেটাও আমরা একটা ডিমান্ড রেখেছি।
আরেকটা ডিমান্ড রেখেছি। আসাম বিধানসভার অধিবেশনে এবার সারমেয় ও হাতির প্রসঙ্গ টেনে নিজের বক্তব্য তুলে ধরলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আসাম বিধানসভার অধিবেশনে এবার সারমেয় ও হাতির প্রসঙ্গ টেনে নিজের বক্তব্য তুলে ধরলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তার এই মন্তব্য ঘিরে সদনের ভেতরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে নানা জল্পনা। বিরোধী সদস্যরা প্রশ্ন তুলেন, বিধায়ক কাকে সারমেয় এবং কাকে হাতি বলে ইঙ্গিত করেছেন। যদিও এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে নিজের বক্তব্যের অনড় থাকেন তিনি। গণেশ বাবাজি আসছেন আমাদের 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 গ্রামে, কিন্তু যদি দুঃখিত হয়, একটা প্রাণী দুঃখিত হয়, সেটা হচ্ছে গিয়ে কুত্তা। কুত্তা দেখবেন হাতির পিছনে পিছনে চেঁচামেচি করবে, খুব চেঁচামেচি করবে হাতির পিছনে কুত্তা। অধ্যক্ষ মহোদয়, আমি এই জন্য কথাগুলো বলছি যে হাতি পিছনে চেঁচামেচি করে, হাতি কিন্তু হাতির সামনে এসে কিন্তু কুত্তা চেঁচামেচি করে না উপাধ্যক্ষ মহোদয়। এবং সেই কুত্তা এই জন্য চেঁচামেচি করে যে হাতি এসে আমাদের গ্রামে ঢুকলো, আমি হাতিকে তাড়াই, তার জন্য নয়। কুত্তা এই জন্য চেঁচামেচি করে যে হাতিকে কেন এত সম্মান দেওয়া হচ্ছে, হাতি কেন এত সম্মান পাচ্ছে। আমি কুত্তা, আমাকে লাঠি দেওয়া হয়, লাঠি মারা হয়, আমাকে গ্রাম থেকে বের করা হয়, আর হাতিকে কলা খাওয়ানো হয়, সম্মান দেওয়া হয়। তার কারণটা কি? কারণটা হচ্ছে কি উপাধ্যক্ষ মহোদয়, যে আমরা দেখি যদি, তাহলে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারবো মহোদয়। সংকল্পের গতি যখন আপনাকে মিলবে, যখন আপনার প্রতিবার হাতি, যখন আপনি কাজ শুরু করবেন, তখন আমার মানে এডুকেশন ডিপার্টমেন্টের কথা বলি, ফরেস্ট ডিপার্টমেন্টে বলছি, সেটা আপনি বলতে দেবেন না। কমলক্ষ দে পুরকায়স্থ আপনি ফরেস্টের কথা কই আছে না এডুকেশনের কথা কই আছে? উনি বিচারিছেন, আমি এডুকেশনের কথা বলছি। কি কব বিচারিছেন? আমি এডুকেশনের কথা বলছি, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। আমি হাতিকে ভোট আমার সময় 8 মিনিট আছে, আমি কথা বলবো। আমার 8 মিনিট সময় আছে, আমি 8 মিনিট বলবো। কব বিচারিছেন? আপনাদের কি অসুবিধা আছে? আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? উপাধ্যক্ষ মহোদয়, এই জন্য কথা বলছি যে সংকল্পের গতি যখন মিলবে, কোনো হাতিকে কুত্তা পিছন থেকে কিছু করতে পারে না অধ্যক্ষ মহোদয়। তাই বলছি, স্বদেশে পূজিত রাজা, বিদ্বান সর্বত্র পূজিত। অর্থাৎ স্বদেশে রাজা পূজিত হয়, কিন্তু বিদ্বান সর্বত্র পূজিত হয়। তাই বলছি, আমাদের মুখ্যমন্ত্রীও সব জায়গায় সেই পূজিত হচ্ছেন অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়, আমি একটা কথা বলছি, আজকে আমি বক্তব্য শুনতে পারলাম, এবং সেই বক্তব্যের পর যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস আমরা দেখতে পারবো, একটা ছেলে, একটা শিশু যখন স্কুলে অ্যাডমিশন নেয়, সেই স্কুলে অ্যাডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে ফ্রি অ্যাডমিশন, মিড ডে মিল, ফ্রি টেক্সট বুক, ইউনিফর্ম, স্পোর্টস ম্যাটেরিয়াল থেকে শুরু করে স্কলারশিপ, প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ। উপাধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রী নিযুত ময়না, ডিস্ট্রিবিউশন বাইসাইকেল, আসাম মুখ্যমন্ত্রী নিযুত বাবু ও আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড, স্কুটি স্কিম, জ্ঞানদীপ যোজনা। উপাধ্যক্ষ মহোদয়, যে ইনক্লুসিভ এডুকেশনের জন্য লাইব্রেরি, স্পোর্টস, স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে প্রি প্রাইমারি শুরু করে সিনিয়র সেকেন্ডারি অবধি, আপনি নতুন টি গার্ডেনে 100টা টি গার্ডেন স্কুল এস্টাবলিশমেন্ট করা, সায়েন্স স্ট্রিম, কমার্স স্ট্রিম ইন্ট্রোডিউস করা, প্রায় এই 16 থেকে শুরু করে 71,000 আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের বিভিন্ন সেক্টরে এডুকেশনে সেটা করা হয়েছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। অধ্যক্ষ মহোদয়, শিক্ষা সেতু, সম্মত পোর্টাল, দর্পণ পোর্টাল, জীবন প্রেরণা, এই যে স্কিমগুলো অধ্যক্ষ মহোদয়, ওনাদের বক্তব্য লাগছে যে এই স্কিমগুলো আজকে নিযুত ময়না, নিযুত বাবু, আজকে দেখা যায় যদি আপনার স্কুটি ডিস্ট্রিবিউশন, সেটা এরকম নয় অধ্যক্ষ মহোদয় যে আগে নিযুত ময়না 5,000 টাকা দেওয়া হতো, এখন কমিয়ে 1200 টাকা দেওয়া হয়। অধ্যক্ষ মহোদয়, ব্যাপারটা এরকম নয় যে আগে মারুতি কার্ড দেওয়া হতো, এখন হয়তো বা স্কুটি দেওয়া হচ্ছে। অধ্যক্ষ মহোদয়, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আগে এই ধরনের কোনো স্কিম ছিল না। শিক্ষা বিভাগে শিক্ষার রিফরমেশনের জন্য, শিক্ষার পরিবর্তনের জন্য আজকে শিক্ষা বিভাগের যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে ধরনের পরিকাঠামোগত উন্নতি করা হচ্ছে অধ্যক্ষ মহোদয়,
সেটা অস্বীকার করার মতো নয় অধ্যক্ষ মহোদয়। আজকে কাঠমোশন আনা হয়েছে, সেই কাঠমোশনে আমরা সবাই মিলে ডিসকাশন করছি অধ্যক্ষ মহোদয়। আমিও ডিসকাশন করছি যে আমরা এই জিনিস চাই, এই জিনিস চাই, আমাদের শিক্ষক চাই, আমাদের ক্লাসরুম চাই। আমি মনে করি যে আমাদের কাঠমোশনে আমরা অন্য কাঠমোশন এডুকেশন নিয়ে অন্য ডিভাইসে আমরা কথাবার্তা বলি, শিক্ষার ব্যাপারে যাতে কোনো কাঠমোশন না, শিক্ষার ব্যাপারে যাতে শিক্ষার ব্যাপারে অর্ডার টাকা দেওয়া হোক, শিক্ষার বিভাগে শিক্ষার ক্ষেত্রে যাতে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে, যাতে সেই শিক্ষার পদ্ধতিটাকে যাতে আমরা এগিয়ে নিতে পারি অধ্যক্ষ মহোদয়। আমার এখনও মনে আছে অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, বিশেষ করে আমরা দেখি যদি, তাহলে আমরা দেখতে পারবো যে 2011-তে আমি বিধায়ক হই, 2001 তার আগে অর্থাৎ 65 বছর থেকে 70 বছর কংগ্রেস সরকার ছিল অধ্যক্ষ মহোদয়। আগে যখন শিক্ষক নিযুক্তি দেওয়া হতো তখন সেই নিযুক্তির সময় কাকে দিলে ভালো হবে, এমএলএদের সঙ্গে কার সম্পর্ক বেশি, কে বেশি মস্তান গুন্ডা, সেইগুলো প্যারামিটার ছিল অধ্যক্ষ মহোদয়। যে আজকে শিক্ষক নিযুক্তি দেওয়া হবে সেটার প্যারামিটার ছিল সে গুন্ডা মস্তান কে বেশি বলবান, কার আধিপত্য বেশি। আজকে অধ্যক্ষ মহোদয় সেটার উপর প্যারামিটার ঠিক করা হয় না। আপনি কিমান দিছিল শিক্ষা বিভাগে কংগ্রেস সরকারের আপনি কিমান দিছিল শিক্ষা বিভাগে আজকের দিনে বিশেষ করে টেটের মাধ্যমে যে নিযুক্তি হয়েছে, সেই নিযুক্তি যে স্বচ্ছতার সঙ্গে যে নিযুক্ত হয়েছে এবং শিক্ষা বিভাগে যে নতুন ছেলেমেয়েরা যে নিযুক্তি পেয়েছে এবং শিক্ষার যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না অধ্যক্ষ মহোদয়। 13তে টেট হয়েছিল অধ্যক্ষ মহোদয়, তখনও আমাদের এডুকেশন মিনিস্টার ছিলেন হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ছিলেন। যদি তখন হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এডুকেশন মিনিস্টার থাকতেন না, হয়তোবা সেই টেটে নিযুক্তি হতো না, সেই সময় হয়তোবা টেটে নিযুক্তি হতো না। এবার শিক্ষামন্ত্রী বলেছে যে 40 থেকে 50,000 আরও নতুন নিযুক্তি হবে। এই যে নিযুক্তি, এই যে শিক্ষার পরিবেশ, এই যে শিক্ষার বাতাবরণের যে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি উপাধ্যক্ষ মহোদয়। আমি একটা কথা বলতে চাই যে পিতামাতা থাকা অবস্থায় পিতামাতার সেবা শুশ্রূষা করা ভালো উচিত আমাদের। মৃত্যুর পর বড় করে আমি শ্রাদ্ধ অনুষ্ঠান করলাম, সবাইকে এনে বললাম যে তোমরা খাও, তোমরা করো আমার বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে, সেটার কোনো যুক্তিযুক্ততা নেই অধ্যক্ষ মহোদয়। সরকার ছিল 65 বছর, সরকার ছিল 70 বছর, সেই সময় আমরা কি করতে পেরেছি এবং বর্তমান এই 5 বছর বা এই 10 বছর বা 16 থেকে এই সরকার কি কাজ করেছে অধ্যক্ষ মহোদয়, সেটাই হচ্ছে গিয়ে বাস্তব কথা অধ্যক্ষ মহোদয়। আমি বিশ্বাস করি যে সামনের দিন যাতে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি। উপাধ্যক্ষ মহোদয় একটা কথা, বিউটিফুল ড্যাশ ক্যান চেঞ্জ ইউর পার্সোনালিটি বাট বিউটিফুল বিহেভিয়ার ক্যান চেঞ্জ ইউর লাইফ। উপাধ্যক্ষ মহোদয়, আমি বিশ্বাস করি রাম এবং কৃষ্ণের মধ্যে দুইটাই অন্তর অধ্যক্ষ মহোদয়। রাম নিজে লড়াই করছেন, কৃষ্ণ লড়াই করাচ্ছেন উপাধ্যক্ষ মহোদয়। তাই আমি মনে করি এই জিনিসটা অধ্যক্ষ মহোদয় যে রামকে ষড়যন্ত্র করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, কৃষ্ণ ষড়যন্ত্রকে ঘর থেকে বের করে দিয়েছেন। তাই আমরা চাই সেই পরিবেশ, আমরা চাই শিক্ষার প্রসার, আমরা চাই শিক্ষার বাতাবরণ, যে বাতাবরণে সামাজিক পরিবর্তন হবে। আমি বিশ্বাস করি আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আসাম অর্থনৈতিকভাবে, যেভাবে আসাম শিক্ষার ক্ষেত্রে, যেভাবে আসাম নূতন দিগন্তের সূচনা করেছে, আমি বিশ্বাস করি যে এই শিক্ষামন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা সুন্দর পরিবেশ হবে। আপনারা কাঠমোশনটা উদ্যোগকরণ করে বলুন যে শিক্ষা বিভাগে বেশি টাকা দেওয়া দরকার, বেশি টাকা দিন, আপনাদের সমস্যা ডেভেলপমেন্ট হবে। একটা স্কুলের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, নতুন জায়গায় বিল্ডিং হয়েছে, সেটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা প্রাপ্তি। প্রত্যেকটা স্কুলে এরকম হওয়া যায়। আমি মনে করি যে এই ধরনের কাঠমোশন না এনে আপনারা বলুন যে আপনার সমস্যায় 3-4টা করে বড় বিল্ডিং হয়েছে, আরো বিল্ডিং হোক, আরো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হোক। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। থ্যাংক ইউ। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য, হেরোইন ইয়াবা সহ আটক 13 পাচারকারী। কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য, হেরোইন ইয়াবা সহ আটক 13 পাচারকারী। কাছাড় জেলা জুড়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। জেলার 60টি পৃথক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট 13 জন অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে কচুরদম থানা এলাকায় অভিযান চালিয়ে 10টি সাবানের কেস লুকিয়ে রাখা 119.11 গ্রাম সন্দেহভাজন হেরোইন এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে ধলাই থানার অন্তর্গত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে 4টে সাবানের কেসে থাকা 49 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। इलीगली जो यूरिया का ट्रांसपोर्टेशन हो रहा है अलग अलग जगहों में, उनके खिलाफ जब हमें खबर मिली तो उसको रोकने के लिए और साथ साथ कौन कौन लोग इसमें इन्वॉल्व हैं उस चीज़ पे कार्रवाई करने के लिए कल हमें जब खबर मिला हमारा इंटेलिजेंस ब्रांच से कि 2 ट्रक्स जो हैं नेबरिंग स्टेट की तरफ निकल रहे हैं और उसमें फुल्ली लोडेड यूरिया के बैग्स हैं जो कि गवर्नमेंट देती है किसानों के लिए। तो हमने जब वो गाड़ियाँ को इंटरसेप्ट किया हमारा लैलापुर चेक पोस्ट पे जो ढलाई थाना के अंडर में है, तो वहाँ 2 गाड़ियाँ जब रोकी गई तो उसमें 2 ट्रक फुल्ली लोडेड मिले यूरिया बैग से, जिसमें टोटल काउंट मिला हमको 1050 यूरिया बैग्स का, और जिनका ब्लैक मार्केट में वैल्यू अभी हमने ड्यूरिंग प्रिलिमिनरी इंक्वायरी में निकाला है तो जो लगभग 25 से 30 लाख के बीच में आएगा। और इसमें हमने अभी 4 आदमी लोग को हिरासत में लिया है और कौन ये गाड़ियाँ किसकी थी, कहाँ से आई थी और ये एक्चुअली में ये जो सामान था वो किसके नाम पे इशू हुआ था, तो उसकी अभी फर्दर इन्वेस्टिगेशन जारी है। और भिलाई थाना में एक केस रजिस्टर कर लिया गया है और 4 लोग को अभी जुडिशियल कस्टडी में भेज दिया गया, उनको हम रिमांड के लिए प्रेड देंगे और उसके बाद इसकी फर्दर इन्वेस्टिगेशन की जाएगी। ये पूरा सिंडिकेट अभी किस तरीके से काम कर रहा है और ये लोग किस पर्पज़ के लिए ये चीज़ भेजी करते हैं। लगता है सर ये इन्वेस्टिगेशन हम वही चीज़ सामने लाएंगे कि एग्रीकल्चर ऑफिस से हमें बात करके ये चीज़ निकालनी पड़ेगी कि एक्चुअली में जो ये बैग्स हमको मिले हैं वो किस डीलर के नाम पे आए थे, क्या वो कचार डिस्ट्रिक्ट के डीलर के थे या वो किसी और डिस्ट्रिक्ट के डीलर के थे, क्योंकि अभी भी ये कंफर्म नहीं हुआ है कि वो जो बैग्स हैं वो एक्चुअली में किस डिस्ट्रिक्ट से थे, क्या वो इसी डिस्ट्रिक्ट के हैं, नेबरिंग डिस्ट्रिक्ट के हैं, किसी और स्टेट के हैं। तो वो चीज़ निकालने के बाद ही सामने आएगा कि एक्चुअली किस सोर्स क्या है उस जगह। थैंक यू। इंटेलिजेंस ब्रांच के थ्रू हमारा जो डिस्ट्रिक्ट पुलिस का इंटेलिजेंस ब्रांच है उसने जब अपने सोर्सेज को एक्टिवेट किया और हमने ड्रग्स के विरुद्ध में स्पेशल ऑप्स चलाए। लास्ट के 2 दिनों में हमने 6 रिकवरीज करी गई हैं, जिसमें सबसे बड़ी रिकवरी है सिलचर थाना क्षेत्र के अंतर्गत, जिसमें हमने 24,000 याबा टैबलेट सीज करी और उसके साथ साथ एक एक्यूज को गिरफ्तार किया गया है और एक गाड़ी भी उसमें सीज करी गई है। और बाकी के जो 5 ऑपरेशन हैं उसमें कचुदरम थाना एरिया में हमने 119 ग्राम हीरोइन जब्त किया और एक एक्यूज को भी उसमें हिरासत में लिया गया। ढोलाई थाना क्षेत्र में 400 केस हमने पकड़े जिसमें 49 ग्राम हीरोइन मिला और एक एक्यूज और एक ऑटो रिक्शा को भी पकड़ा गया है। सिलचर थाना में 2 किलो गांजा भी पकड़ा गया है, ये NH-PP एरिया में है। और जीरीघाट थाना में 20 केस का कल हमने रिकवरी किया जिसमें 234 ग्राम 234 ग्राम हीरोइन मिला और एक एक्यूज को गिरफ्तार कर लिया गया है। और ये 6 के 6 ऑपरेशन पिछले 2 दिनों में हुए और इनकी टोटल ब्लैक मार्केट में कीमत लगभग 5 करोड़ के आसपास आंकी जा रही है। धन्यवाद। वो लोग क्रॉस करते हैं या तो कुछ गेट ऐसे हैं जो कभी वो लोग गाँव रास्ता से क्रॉस करके निकल जाते हैं, या कभी कभी ऐसा देखा गया है कि ये लोग अलग अलग मोटर ऑपरेंडी भी यूज़ कर सकते हैं, जैसे कि किसी एरिया में जाके फिर गाड़ी चेंज करना या उनको छोटी गाड़ियों में लाके गांव के रास्ते से दूसरी जगह ले जाना। तो ये भी एक कई तरीके हैं जिस पे अभी जांच करना बाकी है। आपका कहना सही है। बाकी आउटपोस्ट तो थाने या पुलिस स्टेशन को आउटपोस्ट की कोई जानकारी नहीं रहती, उन लोग के जो आईबी इंफॉर्मेशन जो नहीं है कि हम लैलापुर में ही पकड़े, जहाँ हमारा अब अगर किसी गाड़ी का हमको इनपुट मिलेगा तो हम बेस्ट सक्सेस रेट के लिए हमें वो चीज़ लगानी पड़ेगी जहाँ पे उसका पकड़ना श्योर हो जाए। अगर मुझे कोई गाड़ी का इनपुट सिलचर में मिलेगा तो मैं सिलचर का ही एकदम बॉर्डर पे लगाने से एक चांस रह सकता है कि वो गाड़ी छूट जाए, तो एक चांस वो हमारा टारगेट ये रहता है कि वो हमारे डिस्ट्रिक्ट या जुरिडिक्शन से बाहर ना जा पाए, तो इसलिए हम मैक्सिमम नाका चेकिंग जो है बॉर्डर गेट पे लगाई जाती है। ये उसका रीजन है, क्योंकि ये केस जो है उसी केस के अंडर इन्वेस्टिगेशन में ये चीज़ सामने आएगी कि एक्चुअली में ये किस डिस्ट्रिक्ट में और किस डीलर के नाम पे भेजा गया था, उसी की जगह फर्दर एंगल मिलेगा। क्योंकि बाकी इन्वेस्टिगेशन का मैटर है, अगर हम अभी नाम सारे जाहिर कर देंगे तो जाहिर सी बात है हमें कोई बंदा नहीं मिलेगा और कुछ एविडेंस जो है उनको मिटाने की कोशिश भी करेंगे। पहले जब बरामद किया आपने देखा कि लास्ट टाइम जब हमने बंद किया था
तो उसके बाद से ये कुछ समय तक ये बंद रहा, लेकिन अब शायद ये लोग फिर से स्टार्ट करना इन लोगों ने शुरू किया है, तो उसी पे अब हम दोबारा चोट मार। नहीं तो वो बड़ा करके ऐड अमाउंट बढ़, सर इसको उतार दें। वही तो बोल रहा हूँ। ভূমিতে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ কর্মসূচি। এ মর্মে শ্রীভূমি ইলেকট্রিক কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সাব্যস্ত করা হয় আজ। আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যুৎ সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়েছে। অসহনীয় লোডশেডিং বন্ধ, 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বাধ্যতামূলক প্রিপেড স্মার্ট মিটার বাতিল এবং বিদ্যুৎ ব্যবস্থার বেসরকারীকরণ রোধের দাবিতে করিমগঞ্জ ডিভিশন 1-এর এজিএম এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র দেয় অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন করিমগঞ্জ জেলা কমিটি। সংগঠনের অভিযোগ, আগাম বিদ্যুৎ বিল নেওয়া হলেও গ্রাহকরা নিয়মিত লোডশেডিং ও দুর্বল পরিষেবার শিকার হচ্ছে। পাশাপাশি জোর করে প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে, যা বন্ধ করার দাবি জানানো হয়। স্মারকপত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ গ্রাহকদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ারও দাবি তোলা হয়। স্মারকপত্র প্রদানকালে সংগঠনের সভাপতি সুনীত রঞ্জন দত্ত, সম্পাদক সুজিত কুমার পাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্মার্ট মিটারকে বাধ্যতামূলক করা মানছি না, দেখা হতো সমস্ত ভারতবর্ষে তথা আসামে ঢেলে সাজানো হয়েছিল বিদ্যুৎ খণ্ডকে, এবং সেই লাভজনক যেখানে যখন লাভ হচ্ছে তখন দেখা গেল কি আমাদের দেশে। আমরা আজকে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমগ্র রাজ্যে এই সমস্ত মাসব্যাপী আমরা একটা বিক্ষোভ কর্মসূচির হাতে নিয়েছি, এবং তারই অঙ্গ হিসেবে করিমগঞ্জ জেলা সদরের এপিডিসিএল কার্যালয়ে আমরা একটি স্মারকলিপি প্রদান করব। আমরা এত সময় আপনাদের সামনে আমাদের স্লোগানটা তুলে ধরলাম, আমাদের দাবিসমূহ তুলে ধরেছি। এবারে আমরা বলছি যে সমগ্র রাজ্যে যে যখন আমাদের গরমের যখন সময়টা আসে সেই সময়ই লোডশেডিংয়ের সময় শুরু হয়ে যায়, ঘন ঘন লোডশেডিং হয়। অথচ আমাদের যখন নির্বাচন আসে, আমাদের আসামের সরকার বলেছিল 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদান করার কথা বলেই ওনারা সরকারে এসেছিলেন, কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ে মানুষ জেরবার হয়ে যাচ্ছেন। এছাড়াও কেন্দ্রের যে বিদ্যুৎ মন্ত্রী, উনি আমাদের লোকসভার ভেতরে বলেছিলেন যে এই স্মার্ট মিটার যে বিষয়টা, স্মার্ট মিটার কিন্তু বাধ্যতামূলক নয়, স্মার্ট মিটার কেউ ইচ্ছে হলে বসাতে পারবে। কিন্তু আমাদের রাজ্যে দেখছি যে স্মার্ট মিটারকে বাধ্যতামূলকভাবে ইনস্টলেশন করা হচ্ছে, প্রতিস্থাপন করা হচ্ছে। যাদের ঘরে ডিজিটাল মিটারটা ছিল, ভালো ছিল, সেটাকে উঠিয়ে স্মার্ট মিটার বসানো হচ্ছে। যারা প্রতিবাদ করছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে ধরে নেওয়া হয়ে যাবে। এই রকম নানানভাবে ছলচাতুরি করে স্মার্ট মিটারকে বসানোর কাজ চালিয়ে যাচ্ছে আমাদের আসামে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা এও দাবি করছি যে বিভিন্ন রাজ্যের মতন করে আসামেও 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিতে হবে, এবং যে স্মার্ট মিটার ইনস্টলেশনের মাধ্যমে যে সমস্ত বিদ্যুৎ বিষয়টাকে, বিদ্যুৎ পরিষেবা যেটা আমরা জানতাম, সেই বিদ্যুৎ খণ্ডটাকে বেসরকারীকরণ করার একটা নীল নকশা চলছে সমস্ত ভারতবর্ষব্যাপী। এই চক্রান্তকে রুখে দিতে আমরা সমস্ত ভারতবর্ষের সাথে সঙ্গতি রেখে আসামে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করে যাচ্ছি। আপনারা হয়তো জানেন 1948 সালের বিদ্যুৎ আইন অনুযায়ী। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।